এখন যারা সরকারের ভেতরে আছেন, বাইরে আছেন, চারপাশে আছেন, যারা সবকিছুকে হাতিয়ে নেবার চেষ্টা করছেন, নতুন দখলদারিত্ব, হাসিনা যেভাবে দখলদারিত্ব কায়েম করেছে সর্বশেষ ইতিহাসের উপরে, তারাও একটা নতুন একটা দখলদারিত্ব মালিকানা তৈরি করবার চেষ্টা করছেন। হাসিনা যদি ঘটনাচক্রে 6 মাস বা আর 1 বছর থেকে যেত, এদের 15.5 আনাকে রাজপথে এদেরকে দেখা যেত না। এদের অধিকাংশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের শিবিরে এদেরকে দেখা যেত না। আমি কি সত্য কথা বলছি এটা? এখন তারা বিজয়ের পরে এখন তারা ক্ষমতার মাখনের ভাগ বাটোয়ারা নেবার চেষ্টা করছেন। প্রতিযোগিতা চলছে, কারা কত অভ্যুত্থানকারী, কারা কত বড় মাস্টার মাইন্ড। আমরা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, মুক্ত চিন্তার জন্য লড়াই করে এসেছি। বুঝতেই পারছেন, অভ্যুত্থানের 1 বছর পরেও আমার সাংবাদিকরা যারা মাঠে ছিলেন, ব্যক্তি মানুষ হিসেবে তার যে সার্বভৌমত্ব, তিনি কথা বলবেন, তিনি যেটা মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে অধিকারও কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। তো সুতরাং আমাদের সাংবাদিকতার জগতে এগুলো যে সংস্কার দরকার, সেটাও অত্যন্ত পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। আমি শহীদ পরিবারের ব্যাপারে জোনায়েদ স্যারকে উল্লেখ করেছেন। আমাদের মনটা খুব বেদনায় ভারাক্রান্ত। আমি নিজের সহ যারা এখানে মঞ্চে বসে আছেন, আমাদের অনেকেই আমরা তখন মারা যেতে পারতাম, অথবা আমরা এখন পঙ্গু হাসপাতালে থাকতে হতে পারত, কারো পা হারাতে হতো, চোখ হারাতে হতো, অনেক কিছু। আমরা হয়তো সৌভাগ্যবশত আজকে আপনাদের সম্মুখে এখানে হাজির হয়েছি। আমরা নিজেই তো, আমি 8 বার 10 বার আহত হওয়া, হাসপাতালে যাওয়া, নেতা কর্মীদের মারা যাওয়া, আহত হওয়া। তো এটা ফলে এই গল্পটা 36 জনের সাথে পুরো জমিনটা তৈরি হয়েছে 16 বছরে, ইঞ্চিতে ইঞ্চিতে করে প্রতিটা দিনের লড়াই এবং এই খণ্ড খণ্ড লড়াইয়ের প্রেক্ষিতে যে জমিনটা তৈরি হয়েছে, শেষের বারুদটা তৈরি করেছিলেন সারা দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতন, গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা আমাদের শরিকরা, নুরুরা, আমাদের পরবর্তী প্রজন্মে যারা এসছেন, সারা দেশব্যাপী এই অভ্যুত্থানের জাগরণের বারুদটাকে আমরা ছড়িয়ে দিয়েছিলাম। বারুদটার আগুনটা ধরানোর ব্যাপার ছিল, শেষ একটা জানবাজি, একটা লড়াই দরকার ছিল। তরুণরা সামনে ছিল, ফ্রন্ট লাইনার। তারা যখন দ্বিধান্বিত, আক্রমণের মুখে শ্রমিকরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এবং তারপরে সমস্ত রাজনৈতিক দল, সমাজের সকল অংশকে এটা যুক্ত করেছে। কদিন আগে প্রথম আলোতে শহীদদের একটা তালিকা বেরিয়েছে, 800 কজনের, যাদের ডিটেলসটা, এবং তারা একটা হিসাব দিয়েছেন শহীদদের তালিকার মধ্যে শ্রমজীবী মেহনতের সংখ্যা ছাত্র তরুণদের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু অভ্যুত্থানটার নাম দিচ্ছেন ছাত্র, মানে বলছেন ছাত্র জনতার অভ্যুত্থান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা বলবার চেষ্টা করছি, অনেকগুলো দলকে আমরা রিকোয়েস্ট করেছি, নামটা করেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। তাহলে ইতিহাসের প্রতি দায়বোধের পরিচয় হবে, ন্যায্যতা দেখাতে পারবো, সত্যনিষ্ঠ আমরা হব। সরকার এখনো পর্যন্ত সে পথে তারা হাঁটছে না। এই শহীদদেরকে মর্যাদাও তারা কিন্তু এখনো পর্যন্ত প্রয়োজনও তারা কিন্তু দিতে পারছেন না। এখন যারা সরকারে আছেন, সরকারের চারিপাশে আছেন, আমি এটা আগেও বলেছি, ঘটনাচক্রে হাসিনা যদি আর 6 মাস বা 1 বছর থেকে যেত, এখন যারা সরকারের ভেতরে আছেন, বাইরে আছেন, চারপাশে আছেন, যারা সবকিছুকে হাতিয়ে নেবার চেষ্টা করছেন, নতুন দখলদারিত্ব, হাসিনা যেভাবে দখলদারিত্ব কায়েম করেছে সর্বশেষ ইতিহাসের উপরে, তারাও একটা নতুন একটা দখলদারিত্ব মালিকানা তৈরি করবার চেষ্টা করছেন। হাসিনা যদি ঘটনাচক্রে 6 মাস বা আর 1 বছর থেকে যেত, এদের 15.5 আনাকে রাজপথে এদেরকে দেখা যেত না। এদের অধিকাংশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের শিবিরে এদেরকে দেখা যেত না। আমি কি সত্য কথা বলছি এটা? এখন তারা বিজয়ের পরে এখন তারা ক্ষমতার মাখনের ভাগ বাটোয়ারা নেবার চেষ্টা করছেন। প্রতিযোগিতা চলছে,
কারা কত অভ্যুত্থানকারী, কারা কত বড় মাস্টার মাইন্ড। মুক্তিযুদ্ধ যেমন একটা জনযুদ্ধ ছিল, এটা নিশ্চয়ই সেখানে নেতৃত্ব ছিল, দল ছিল, নেতৃত্ব ছিল, কিন্তু মূল লড়াইটা ছিল একটা জনযুদ্ধ, জনগণের গণসংগ্রাম, একটা মুক্তিযুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা যেমন কোনো ব্যক্তি পরিবারের রূপকথায় পরিণত করা হচ্ছে ইতিহাসে, এবারকার অভ্যুত্থানকে একইভাবে কয়েকজন ব্যক্তি তাদের একটা ইতিহাসে এটাকে ব্যাখ্যা দেবার চেষ্টা করে। এটা হচ্ছে ইতিহাসের অপব্যাখ্যা। আশা করি এটাকে আপনারা পরিবর্তন এটাকে করবেন। আমরা জোনায়েদ স্যারকে উল্লেখ করেছেন, বঙ্গভবনের প্রধান দুটো আমি মনে করি আজকে আপনাদের সামনে আমার বলতে কোনো দ্বিধা নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আমাদের সাথে উঠে এসে মিটিং শুরু হওয়ার আগে 5 তারিখের সন্ধ্যায় বঙ্গভবনে গুরুত্বপূর্ণ যে মিটিং, অভ্যুত্থান পরবর্তী সরকার কিভাবে হটে, দেশ কিভাবে চলবে, তখন আমরা আলোচনা করেছিলাম যে আমরা কোনো জাতীয় সরকারের প্রস্তাব করছি না। সমস্ত দলগুলো মিলে আমরা বলেছিলাম যে আমাদের আগের অবস্থান হচ্ছে হাসিনা উত্তর বাংলাদেশে একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে। আমরা সেই অবস্থানে আমরা ব্যক্ত করেছিলাম। দুটো বড় দাগের ঐতিহাসিক ভুল আমাদের হয়েছিল, সাকি একটু বলবার চেষ্টা করেছেন। একটা ছিল যে আমরা সরকারটা কিভাবে গঠন হবে, আমাদের ধারণা ছিল, আলোচনা হয়েছে যে আলাপ আলোচনা, ছাত্র তরুণদের সঙ্গে আলাপ আলোচনা হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হবে, কিন্তু এটাকে আমরা শর্তযুক্ত করি নাই। আমরা সদিচ্ছার উপরে নির্ভর করতে চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ঘনিষ্ঠজন, যে তারা সবার সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন এবং আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারের গঠন উপদেষ্টা মণ্ডলী এটা ঠিক হবে। 2 নম্বর ভুল আমরা যেটা করেছিলাম, সরকারের কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে আমরা সেখানে আলোচনা করি নাই, যে কারণের জন্য এখন 1 বছর পরও এখনো বলা যাচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে। ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচনটা হবে কিনা, করা যাচ্ছে কিনা, কারণ অতীতে তো 3 মাসের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছেন। 1 বছর পরও কোনো নাগরিক এখনো পর্যন্ত আস্থা রাখতে পারছেন না কোথায় কোন পরিবেশে, অবাধ নিরপেক্ষ পরিবেশে আমরা আগামী জাতীয় নির্বাচন করতে পারবো কিনা। 16-17 বছর ধরে মানুষ যেই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আমরা সেই জায়গা থেকে এই দুটো ঐতিহাসিক ভুল বলবো, কিন্তু আমরা সরকারের আস্থা রাখতে চেয়েছিলাম। আমরা প্রফেসর ইউনূস, আমরা তাদের উপরে, তাদের রাজনৈতিক সদিচ্ছার উপরে আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু পুরো জিনিসটা তিনি এভাবে ছড়িয়ে ফেলবেন তার সরকার, আমরা এটা কিন্তু ভাবতে পারিনি। এবং বৈষম্য তো বিলোপ হয়নি, বৈষম্য বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে, কর্মহীনতা বেড়েছে, এবং সেখানে বিনিয়োগের পরিস্থিতি প্রায় নেতিবাচক একটা জায়গার মধ্যে ইতিমধ্যে এসছে। এর মধ্যে কেবল একটা ভালো খবর, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে শুল্ক 37 থেকে 35 সেখান থেকে 20% নামিয়ে নিয়ে আসছেন। এটা কির বিনিময়ে বাংলাদেশকে কি দিতে হবে এটা এখন আমরা জানি না। সরকারকে নিশ্চয়ই আমি দাবি করতে চাই, এই শুল্ক কমেছে 20%, ভালো খবর। আমার রপ্তানি যোগ্য শিল্পের জন্য, আমাদের ম্যাক্রো ইকোনমির জন্য ভালো খবর। কিন্তু কির বিনিময়ে কেবলমাত্র বোয়িং বিমান কিনবো, নাকি সেটার সাথে আরও কোনো বিষয় যার সাথে আমার নিরাপত্তা ভবিষ্যৎ যুক্ত আছে, সরকারকে উচিত হবে, তারা যে চুক্তিটা করেছেন এখনও তারা এটাকে প্রকাশ করেননি, উচিত হবে জনসমক্ষে দেশবাসীকে জানার জন্য এই শুল্ক কমানোর পিছনে কি রাজনীতি কাজ করেছে। নিশ্চয়ই এই রহস্যটা উন্মোচন করবেন, তথ্যগুলো মানুষের কাছে আপনারা সেখানে এটাকে আপনারা নিয়ে আসবেন। দুই হচ্ছে, আমরা শেষে যে কথা বলতে চাই, দুর্ভাগ্যজনকভাবে সরকার 1 বছর পার হয়েছে, গণঅভ্যুত্থানের চেতনাকে অন্তর্বর্তী সরকার ধারণ করতে পারে, বরঞ্চ অনেকেই চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে নানা কথাবার্তা বলছেন। দেহে, গণঅভ্যুত্থানকে দেহে ধারণ করা, ফিজিক্যালি ধারণ করা, দুর্ভাগ্যজনকভাবে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশ একটা বিরাট নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হবে, বাংলাদেশের ভেতরে এবং বাইরে নিরাপত্তা ঝুঁকি তত বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা বলেছি বিচারটা দৃশ্যমান করেন, কিছু উদ্যোগ হয়েছে, সংস্কারের ব্যাপারে আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন হয়েছে। আমরা আগামী কদিনের মধ্যে ঐক্যমত কমিশনের
জাতীয় সমঝোতা সনদ স্বাক্ষর করব। কিন্তু আমি সবাইকে, এখানে মঈন ভাই আছেন, আমি এখানে যারা বসে আছেন এই শিবিরে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, সনদ স্বাক্ষর করার পরে মেহরবানি করে অন্য কোনো তালবাহানা যুক্ত করবেন না। আমরা সনদটার ব্যাপারে নিশ্চয় অঙ্গীকার ব্যক্ত করব। স্বাক্ষর করা মানে এটা জাতির কাছে অঙ্গীকার, এক ধরনের ম্যাগনা কার্টার মতন। এটাকে যদি আমরা কোনো একটা অধ্যাদেশ দিয়ে যে জাতীয় সংসদ এই সংস্কারগুলো কার্যকর করতে তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন, দায়বদ্ধ থাকবেন, এভাবে আমরা করতে পারি। কিন্তু এটাকে অজুহাত ধরে গোটা নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণকে কেউ যদি বিলম্বিত করতে চান, সেটা কোনো দেশপ্রেমের পরিচয় হবে না। বোঝা যাবে পেছনে অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা মুভ করছেন। আশা করি এ ব্যাপারে তারা সতর্ক থাকবেন। শেষ বাক্যটা হচ্ছে, সরকার বড় ধরনের ঝুঁকির মধ্যে। অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে বিতর্ক হবে, মত পার্থক্য হবে, অস্বাভাবিক না, কিন্তু দড়িটা এত জোরে টানবেন না যাতে দড়িটা ছেড়ে যায়। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতাকে একটা সহিংস এটাকে বলতে পারি একেবারে উগ্র একটা দলবাজিতে যাতে আমরা পর্যবসিত না করি। এবারকার অভ্যুত্থানে বড় অর্জন। আমরা অনেক আলোচনা করছি, বিতর্ক করছি, কিন্তু চেষ্টা করছি ন্যূনতম জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখার জন্য। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা বেরিয়ে এসছে, আমরা সে আকাঙ্ক্ষায় ধারণ করে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটবো। তাহলে শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।